বাইরে প্রবল ঝড় বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে। ঘরের এক কোণে প্রদীপ জ্বলছে। মহারাজ জয়বর্ধন জানালার পাশে দাঁড়িয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আছেন। রানী কল্যাণী একটি ছোট রাজকীয় লকেট হাতে নিয়ে স্তব্ধ হয়ে আছেন। আজ রাজকুমারী পূর্ণিমা হারিয়ে যাওয়ার 20 বছর পূর্ণ হলো। 20 বছর, ঠিক আজকের মতোই এক অভিশপ্ত রাতে আকাশ ভেঙে বৃষ্টি নেমেছিল। আমার আজও মনে আছে সেই ছোট্ট 5 বছরের পূর্ণিমা ভয়ে আমার হাতটা শক্ত করে ধরেছিল, কিন্তু সেই মায়াবী মনের ঝড় যেন তাকে আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে গেল। কেন বারবার বলেন ও হারিয়ে গেছে? আমার মন বলে পূর্ণিমা হারিয়ে যায়নি, ওই প্রকৃতির কোথাও না কোথাও আছে। মা হয়ে আমি অনুভব করতে পারি আমার মেয়ে আজও নিঃশ্বাস নিচ্ছে। কল্যাণী, বাস্তবতা মেনে নাও। মায়াবী মন সাধারণ কোনো জঙ্গল নয়, ওটা এক মায়াজাল। যে শিশু সেখানে পথ হারায়, হিংস্র পশু আর অশরীরী ছায়া তাকে নিমেষেই শেষ করে দেয়। 20 বছর পর কোনো মানুষ সেখান থেকে ফিরে আসে। আমি ওকে মৃত ঘোষণা করেছি বহু বছর আগে। মহারাজ, বাস্তবতা আর সত্য দুটো সবসময় এক হয় না। প্রকৃতি যা কেড়ে নেয় তা সবসময় ধ্বংস করার জন্য নয়, কখনো কখনো তা রক্ষার জন্যেও নেয়। সাধু বাবা, আপনি এই অসময়ে। রানী মায়ের বিশ্বাস বৃথা নয় মহারাজ। মায়াবী বন রাজকুমারীকে গ্রাস করেনি, বরং তাকে আগলে রেখেছে। ওই বন সাধারণ মানুষের জন্য যমদূত হতে পারে, কিন্তু রাজবংশের রক্তের জন্য তা এক নিরাপদ আশ্রয় হতে পারে। আপনি কি সত্যি বলছেন সাধু বাবা? আপনি কি ওকে দেখেছেন? আমি ওকে দেখিনি রানীমা, কিন্তু বনের বাতাসের গুঞ্জনে আমি ওর অস্তিত্ব অনুভব করি। তবে সাবধান, রাজ্যে যে দুর্যোগের মেঘ ঘনিয়ে আসছে, তা থেকে বাঁচতে হলে রাজকুমারীর সেই বুনো শক্তিকেই প্রয়োজন হবে। খুব শিগগিরই সেনাপতিকে ওই বনে পাঠাতে হবে। এক মৃতপ্রায় আশার পেছনে আমি কি আমার শ্রেষ্ঠ সেনাপতিকে মৃত্যুর মুখে ঠেলে দেব? মৃত্যু নয় মহারাজ, সেনাপতি বিক্রম ওই বনে গিয়ে যা খুঁজে পাবেন তা পুরো রাজ্যের ভাগ্য বদলে দেবে। বনের রক্ষকই এখন রাজ্যের একমাত্র ভরসা। মহারাজ জয়বর্ধন চিন্তিত মুখে জানালার বাইরে মায়াবী বনের দিকে তাকান। বজ্রপাতের আলোয় সেই গহীন বনকে আজ আরও রহস্যময় মনে হচ্ছে। চারিদিকে ধোঁয়া আর অশুভ নীল আলো। কালভৈরব একটি বড় কালো পাথরের সামনে বসে জাদু মন্ত্র পড়ছে। সে তার হাত দিয়ে বনের সবুজ আলো শুষে নিয়ে পাথরটিতে জমা করছে। এই মায়াবী বনের প্রতিটি গাছের প্রাণ শক্তি এখন আমার হাতের মুঠোয়। যত বেশি শক্তি আমি শুষে নেব, সূর্যগড় রাজ্য তত বেশি শ্মশান হবে। মাটি হবে পাথর আর জল হবে বিষ। কেউ আমাকে রুখতে পারবে না। মন্ত্রী, প্রজাদের অবস্থা কতটা শোচনীয়? মহারাজ, অবস্থা ভয়াবহ। গত 3 মাস এক ফোঁটা বৃষ্টি হয়নি। নদী শুকিয়ে কাঠ। এক রহস্যময়ী মহামারীতে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যাচ্ছে। মানুষ বলছে এটা মায়াবী বনের কোনো অভিশাপ। না মন্ত্রী, বন কখনো অভিশাপ দেয় না। 20 বছর আগে আমার মেয়েকেও বনই আগলে রেখেছিল। এই বিনাশের পেছনে অন্য কোনো অশুভ শক্তি আছে। মহারাজ, রানীমা ঠিকই ধরেছেন।
বনের গভীরে কাল ভৈরব তার অশুভ জাদুমন্ত্র দিয়ে বনের আত্মা চুরি করছে। বন যন্ত্রণায় কাতরাচ্ছে, আর সেই যন্ত্রণার প্রভাব পড়ছে আপনার রাজ্যে। তবে কি আমাদের ধ্বংস অনিবার্য? কোনো উপায় নেই সাধু বাবা? উপায় আছে মহারাজ, কিন্তু কাল ভৈরবের এই কালো জাদুর প্রাচীর ভেদ করার শক্তি কোনো সাধারণ সৈন্যের নেই। একমাত্র বনের সন্তান, যার রক্তে রাজকীয় আভিজাত্য আর যার আত্মায় বনের জাদু মিশে আছে, সেই পারবে এই বিপদ থামাতে। বনের সন্তান? এই রুক্ষ প্রকৃতির মাঝে কোনো মানুষের সন্তান কিভাবে বেঁচে থাকবে? সে বেঁচে আছে। 20 বছর ধরে বন তাকে নিজের কন্যার মতো বড় করেছে। সে পশু পাখির ভাষা বোঝে, গাছের কান্না শুনতে পায়। মহারাজ, সেনাপতি বিক্রমকে পাঠান, তাকে খুঁজে বের করতেই হবে, নতুবা সূর্যগড় মানচিত্র থেকে মুছে যাবে। মহারাজ জয়বর্ধন সেনাপতিকে ডাকার জন্য মন্ত্রীকে ইশারা করেন। বাইরে এক বিকট বজ্রপাতের শব্দ শোনা যায়, যেন কোনো অশনি সংকেত। ভোরবেলা, কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার। ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধের পোশাকে প্রস্তুত সেনাপতি বিক্রম। মহারাজ জয়বর্ধন তার হাতে একটি বিশেষ রাজকীয় তলোয়ার তুলে দিচ্ছেন। পাশে মন্ত্রী শগুন চিন্তিত মুখে দাঁড়িয়ে আছেন। বিক্রম, এই তলোয়ার তোমার পূর্বপুরুষদের বীরত্বের প্রতীক, কিন্তু মনে রেখো, মায়াবী বনে তলোয়ারের চেয়ে তোমার ধৈর্য আর সাহস বেশি প্রয়োজন হবে। রাজকুমারীকে খুঁজে বের করা এখন কেবল আমার জেদ নয়, আমাদের রাজ্যের বাঁচার একমাত্র পথ। মহারাজ, আপনার আজ্ঞা আমার শিরোধার্য। যদি রাজকুমারী জীবিত থাকেন তবে তাকে নিয়েই আমি এই প্রাসাদে ফিরব, আর যদি না ফিরি তবে জানবেন আপনার সেনাপতি তার শেষ রক্তবিন্দু দিয়ে রাজ্যের সেবা করেছে। সেনাপতি, সাবধানে পা ফেলবেন। লোকমুখে শোনা যায় ওই বনের গাছপাড়ারও কান আছে, তারা আগন্তুকদের গতিবিধি টের পায়। বনের মায়া যেন আপনাকে পথভ্রষ্ট না করে। বিক্রম বনের ভেতর প্রবেশ করেছেন। চারপাশ নিস্তব্ধ, কেবল গাছের পাতার এক অদ্ভুত ফিসফাস শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ বনের পরিবেশ বদলে যেতে শুরু করে। পথপ্রদর্শক হিসাবে আনা ম্যাপটি বিক্রমের হাত থেকে এক দমকা হাওয়ায় উড়ে যায়। এ কি? যে পথে এলাম সেই পথটা কোথায় গেল? চারিদিকে শুধু ঘন কুয়াশা আর নড়াচড়া করা ছায়া। হঠাৎ মাটি থেকে সাপের মতো কতগুলো জীবন্ত শিকড় আর কাঁটাযুক্ত লতা উঠে আসে। বিক্রম তলোয়ার বের করার আগেই লতাগুলো তার পা জড়িয়ে ধরে টেনে মাটির সাথে আটকে দেয়। তিনি নড়াচড়া করতে পারছেন না। যত বেশি তিনি ছাড়ানোর চেষ্টা করছেন, লতাগুলো তত বেশি তাকে চেপে ধরছে। না, এ কি মায়া? গাছগুলো যেন আমায় গিলে খেতে চাইছে। কেউ কি আছো? আমাকে সাহায্য করো। চারদিকের গাছগুলো যেন বিক্রমের চারদিকে এক দুর্ভেদ্য দেওয়াল তৈরি করে ফেলে। তিনি সম্পূর্ণ বন্দী হয়ে পড়েন। এমন সময় দূরে একটি হালকা সুর ভেসে আসছে, যা শুনে বনের আক্রমণাত্মক লতাগুলো কিছুটা শান্ত হতে শুরু করে। বিক্রম অস্পষ্টভাবে দেখতে পান একটি মেয়েলি অবয়ব তার দিকে এগিয়ে আসছে। শেষ পর্যন্ত কোনো পশুর খাদ্য হয়েই মরতে হবে। ক্ষমা করবেন মহারাজ, আমি ব্যর্থ। থামো সেবা, ও শত্রু নয়, ও অভুক্ত আর পথহারা। ওকে ভয় দেখিও না। বিক্রম চোখ খুলে দেখেন তরুণী হালকা চালে আসছে। তার গলায় একটি পুরনো রাজকীয় লকেট। বাঘটি তার পায়ের কাছে বিড়ালের মতো আদুরে ভঙ্গিতে বসে পড়ে। মেয়েটি বাঘের কানে নিচু স্বরে কিছু একটা বলে, আর বাঘটি মাথা নেড়ে বনের অন্ধকারে মিলিয়ে যায়। এ কি দেখছি আমি? আপনি আপনি এই বন্য পশুর সাথে কথা বলছেন? ও আপনার কথা শুনল? এই বন ওদের ঘর। আপনি এখানে অনাহুত। ঘর বাঁচাতে ওরা আক্রমণ করবেই। আপনি কে? কেন এই বিপজ্জনক সীমানায় এসেছেন? আমি সূর্যগড় রাজ্যের সেনাপতি বিক্রম। আমি এই বনের রহস্য আর আমাদের হারিয়ে যাওয়া রাজকুমারীকে খুঁজতে এসেছি। কিন্তু আপনি কে? এই বনের গভীরে একা কিভাবে থাকেন? আমি একা নই।
এই গাছপালা, এই পশু পাখি, এরাই আমার পরিবার। আমি এখানকার ভাষা বুঝি, ওদের দুঃখ বুঝি। আপনার রাজ্যে যে খরা চলছে, তার আজ এই বনের গাছেদের গায়েও লেগেছে। বিক্রম লক্ষ্য করেন মেয়েটির গলায় সেই লকেটটি। এটি অবিকল সেই লকেট যা রানী কল্যাণী সারাক্ষণ আগলে রাখেন। বিক্রমের বুক থক করে ওঠে। এই লকেট, তবে কি সাধু বাবার কথা সত্যি? এই বুনো মেয়েটি কি আমাদের হারিয়ে যাওয়া রাজকুমারী পূর্ণিমা? এই লকেট, এই সূর্যের চিহ্ন আর মাঝখানে বসানো নীলকান্ত মণি, এটা তো সূর্যগড় রাজবংশের অতি গোপন এবং পবিত্র সূর্য পদক। এ তো কোনো সাধারণ অলংকার নয়। এটা কিসের পদক আমি জানি না। জ্ঞান হওয়ার পর থেকেই এটি আমার গলায় আছে। আমি যখন ছোট ছিলাম, এই বনের মা হরিণ আমাকে আগলে রেখেছিল। সেই হয়তো জানে এটা কোথা থেকে এসেছে। না, এটিই আপনার পরিচয়। আজ থেকে ২০ বছর আগে এক ঝড়ের রাতে মহারাজ জয়বর্ধনের একমাত্র কন্যা পূর্ণিমা এই মায়াবী বনে হারিয়ে গিয়েছিল। মহারানী কল্যাণী আজও আপনার জন্য চোখের জল ফেলছেন। আপনি সেই হারিয়ে যাওয়া রাজকুমারী পূর্ণিমা। রাজকুমারী প্রাসাদ? না, আপনি ভুল করছেন সেনাপতি। আমি এই বনের অংশ। এই মাটি আমার মা, এই আকাশ আমার বাবা। প্রাসাদের পাথুরে দেয়াল আমার জন্য নয়। আমি কোনো মানুষের সন্তান নই, আমি প্রকৃতির সন্তান। কিন্তু আপনার রক্তের রাজকীয় তেজ আছে। আপনার চোখে আমি মহারাজের ছায়া দেখতে পাচ্ছি। আপনার রাজ্য এখন বিপদে। কাল ভৈরবের কালো জাদু আপনার রাজত্বকে মরুভূমি বানিয়ে দিচ্ছে। আপনার কি আপনার প্রজাদের প্রতি কোনো মায়া নেই? প্রজারা কি আমার পশু পাখিদের মতো নয়? ওরা কেন কষ্ট পাচ্ছে? কারণ কাল ভৈরব বনের প্রাণ শক্তি চুরি করছে, যা আসলে আপনার এবং আপনার রাজ্যের প্রাণ। আপনি ফিরে না গেলে এই বন এবং রাজ্য দুটোই শেষ হয়ে যাবে। ছায়া, তোমার এই দশা কেন? তোমার চোখের জ্যোতি কোথায় হারিয়ে গেল? ও কি বলছে? আপনি কি ওর কথা বুঝতে পারছেন? ও বলছে বনের গভীরে এক রাক্ষসে অন্ধকার জেকে বসেছে। এক কালো জাদুকর মাটির নিচে শিকড় গেড়ে বনের শিরা উপশিরা থেকে প্রাণশক্তি শুষে নিচ্ছে। গাছেরা গান গাইতে ভুলে গেছে। নদী শুকিয়ে পাথরে পরিণত হচ্ছে। বন ক্রমশ নিঃস্ব হয়ে যাচ্ছে বিক্রম। ঠিক এই একই হাহাকার এখন আমাদের সূর্যগড় রাজ্যেও। যে অন্ধকার বনকে গ্রাস করছে, সেই অন্ধকারই আমাদের শস্যক্ষেত পুড়িয়ে দিচ্ছে, শিশুদের জলহীন তৃষ্ণায় মারছে। মহারাজ আর মহারানী অসহায়ভাবে আকাশের দিকে তাকিয়ে আছেন। কিন্তু আমি একলা মেয়ে কি করতে পারি? আমি তো কেবল বনের ভাষা বুঝি। আপনি সেই সেতুবন্ধন রাজকুমারী। আপনার রক্তে রাজা রাজীভাত্য, আর আপনার আত্মায় বনের জাদু। কাল ভৈরবের কালো জাদুকে হারাতে হলে আপনার এই অসামান্য ক্ষমতার প্রয়োজন। আপনার প্রজারা এবং আপনার এই বন্য পরিবার সবাই এখন আপনার দিকে তাকিয়ে। আমি যাব। আমার বোনের এই কষ্ট আমি সহ্য করব না। যারা বনের ক্ষতি করছে তারা আমার রাজ্যেও শত্রু। চলুন বিক্রম, আমি আপনার সাথে প্রাসাদে যাব। পূর্ণিমা, আমার মা। 20 বছর ধরে এই লকেটটি আমি স্বপ্নে দেখেছি। ওর চোখের দিকে তাকাও কল্যাণী, ঠিক যেন আমার বাবার মতো দীপ্ত চাহনি। বিক্রম অসম্ভবকে সম্ভব করেছে। আবার হারিয়ে যাওয়া কলিজাজ ফিরে এসেছে। আপনি কি আমার মা? এই বড় পাথর আর ইটির ঘর কি আমার বাড়ি? এখানে তো কোনো গাছের ছায়া নেই, পশু পাখির ডাক নেই। আমার বড় দমবন্ধ লাগছে। এটা তোমার রাজত্ব মা, তুমি রাজকুমারী। এই পাথুরে দেয়ালগুলো তোমাকে রক্ষা করার জন্য। মহারাজ, ক্ষমা করবেন, তবে প্রজাদের সামনে একে রাজকুমারী হিসেবে পরিচয় দেওয়ার আগে আমাদের সাবধান হওয়া উচিত। ২০ বছর বন্য জানোয়ারদের মাঝে থেকে কোনো মানুষ কি সুস্থ থাকতে পারে?
মন্ত্রী, আপনি কি বলতে চাইছেন? আপনার বাগানের ফুলগুলো বলছে ওরা তৃষ্ণার্ত, ওদের শিকড়ে বিষ ঢালা হচ্ছে মন্ত্রী। আপনি কি শুনতে পাচ্ছেন না ওদের আর্তনাদ? শুনুন মহারাজ, অলীক কল্পনা, জাদুকরী ক্ষমতা নয়, এটি প্রলাপ মাত্র। আমাদের রাজ্যের ভাগ্য কি এমন এক মেয়ের হাতে ছেড়ে দেব? মহারাজ, এই দানবদের ওপর সাধারণ অস্ত্র কাজ করছে না। এরা কাল ভৈরবের তৈরি মায়াবী মরীচিকা। আমি বলেছিলাম এই মেয়েটি অশুভ, ও আসার পরেই এই বিপদ শুরু হয়েছে। ওকে আমাদের হাত থেকে কেড়ে নিতে এই দানবরা এসেছে। সেনাপতি, তবে কি আজ আমাদের বিনাশ নিশ্চিত? সেনাপতি, যারা মাটির বুক থেকে জন্ম নেয়নি তাদের এই পবিত্র মাটিতে ঠাঁই নেই। আমার বন্ধুরা, এসো, এই অন্ধকার দূর করো। এ কি দেখছি? বনের পশু পাখিরা সেনাপতির মতো লড়াই করছে, আর ওরা রাজকুমারীর আদেশ মানছে। দেখলেন তো মন্ত্রী, এটি কোনো অলীক কল্পনা নয়। রাজকুমারী আমাদের রাজ্যের আসল রক্ষক। ও না থাকলে আজ প্রাসাদের কেউ বেঁচে থাকত না। রাজকুমারী, আমায় ক্ষমা করবেন। আমি আপনার শক্তিকে চিনতে ভুল করেছিলাম। আপনার এই অলৌকিক ক্ষমতাই পারে কাল ভৈরবকে ধ্বংস করতে। যুদ্ধ কেবল শুরু হলো মন্ত্রী। কাল ভৈরবকে তার গুহায় গিয়ে থামাতে হবে, নয়তো সে আবার ফিরে আসবে। চলুন বিক্রম, শেষ যুদ্ধের সময় হয়েছে। মূর্খ সেনাপতি, এই বনের সমস্ত প্রাণ শক্তি এখন আমার নিয়ন্ত্রণে। তুচ্ছ তলোয়ার দিয়ে ওই কালো জাদুকে ধ্বংস করা অসম্ভব। আজ সূর্যগড় রাজ্যের শেষ প্রদীপ নিভে যাবে। আপনি বনের শক্তি চুরি করতে পারেন জাদুকর, কিন্তু বনের আত্মাকে কোনোদিন জয় করতে পারবেন না। হে বনের আদিম শক্তি, জাগ্রত হও। এই পরগাছাকে উপড়ে ফেলো যে তোমাদের শিকড় থেকে রক্ত শুষে নিচ্ছে। আমি তোমাদের কন্যা আদেশ দিচ্ছি, শত্রুকে ঘিরে ধরো। না, এ কি হচ্ছে? এই গাছগুলো আমার কথা শুনছে না কেন? আমি তো এদের অধিপতি, কেন শুনছে না? আপনি অধিপতি নন, আপনি চোর। বন কেবল তাকেই শক্তি দেয় যে বনকে ভালোবাসে। আপনার সময় শেষ। আজ প্রকৃতিই তার বিচার করল। রাজকুমারী, আপনার আদেশ ছাড়া এই অশুভ শক্তিকে কেউ থামাতে পারত না। কালভৈরবের পতনের সাথে সাথে আকাশ থেকে ঝিরিঝিরি শান্ত শীতল বৃষ্টি নামছে। বনের ধূসর গাছগুলো আবার সজীব ও সবুজ হয়ে উঠছে। দূরে নদীর জল কলকল শব্দে বয়ে যাওয়ার শব্দ শোনা যাচ্ছে। সেনাপতি বিক্রম হাঁটু গেড়ে পূর্ণিমাকে অভিবাদন জানাচ্ছেন। রাজকুমারী, দেখুন, রাজ্যে বৃষ্টি নামছে। প্রকৃতির অভিশাপ কেটে গেছে। প্রজারা আজ আনন্দে মেতে উঠেছে। চলুন, মহারাজ আপনার অপেক্ষায় আছেন। মা পূর্ণিমা, আজ থেকে তুমি এই রাজ্যের আইনসম্মত উত্তরাধিকারী। এই সিংহাসন আর প্রাসাদ এখন তোমার। পিতা, আমার দেহ এই প্রাসাদে থাকলেও আমার আত্মা ওই মায়াবী বনের। রাজকুমারী হিসাবে আমি আমার দায়িত্ব পালন করব, কিন্তু আমি কোনো চার দেয়ালের বন্দিনী হব না। তুমি কি করতে চাও মা? আমি হব মানুষ আর প্রকৃতির মাঝে এক সেতু বন্ধন।
আমি প্রাসাদ আর বনের মাঝখানে বাস করব, যাতে মানুষ বনের ক্ষতি না করে আর বনের শক্তি মানুষকে রক্ষা করে। আমার পরিচয়, আমি কেবল রাজকুমারী নই, আমি এই বনের রক্ষক। আপনার এই মহানুভবতা সূর্যগড় রাজ্যকে এক নতুন পথ দেখাবে। পূর্ণিমা প্রাসাদের বারান্দা থেকে বনের দিকে তাকিয়ে হাত নাড়ে। দূরে মায়াবী হরিণ ছায়াকে দেখা যায়। সে মাথা নুইয়ে তার বন্ধুকে সম্মান জানাচ্ছে। রাজ্যে ফিরে আসে চিরস্থায়ী শান্তি। অনন্তপুর রাজ্যের রাজদরবার। কক্ষের পরিবেশ থমথমে, কিন্তু যুদ্ধের আশঙ্কায় কারও মনে শান্তি নেই। মহারাজ জয়বর্ধন, তার পাশে মন্ত্রী ও সেনাপতি গম্ভীর মুখে দাঁড়িয়ে। রাজকুমারী পূর্ণিমা দরজার আড়াল থেকে সব শুনছিলেন। আর কতকাল? আমাদের পূর্বপুরুষদের অপমান আমি আর সইব না। দক্ষিণ রাজ্যের এই স্পর্ধা আকাশচুম্বী হয়ে উঠেছে। মন্ত্রীমশাই, সীমান্তের সর্বশেষ সংবাদ কি? মহারাজ, পরিস্থিতি খুবই সংকটজনক। দক্ষিণ রাজ্যের সেনাবাহিনী আমাদের সীমানার নদী পার হয়ে ওপারে ছাউনি ফেলেছে। তারা যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। গ্রামবাসী আতঙ্কে ঘরবাড়ি ছাড়ছে। ওদের সাহস দেখে আমি অবাক হচ্ছি। 50 বছর আগে আমার পিতা যে লড়াই শুরু করেছিলেন, আজ আমি তার চূড়ান্ত ফয়সালা করব। সেনাপতি রণবীর, আজ্ঞা করুন মহারাজ, আমাদের সৈন্যরা তলোয়ারে শান দিচ্ছে। আপনি শুধু আদেশ দিলেই আমরা শত্রু বাহিনীকে মাটির সাথে মিশিয়ে দেব। আমাদের অশ্বারোহী দল প্রস্তুত। ঠিক এই মুহূর্তে রাজকুমারী পূর্ণিমা এগিয়ে এসে মহারাজের সামনে দাঁড়ান। তার কণ্ঠে উত্তেজনা নেই, বরং এক গভীর স্থিরতা আছে। বাবা, একটা প্রশ্ন করতে পারি? এই যে যুদ্ধের নেশা আমাদের পেয়ে বসেছে, এতে কি আসলেও কারো মঙ্গল হবে? পূর্ণিমা, তুমি এখানে কেন? যুদ্ধের মন্ত্রণা নারীদের সাজে না। যাও, নিজের কক্ষে ফিরে যাও। বাবা, প্রজাদের মা বোনদের কান্না শোনার আগে আমি ফিরতে পারছি না। আপনি সম্মানের কথা বলছেন, কিন্তু যুদ্ধের পর যখন হাজার হাজার সৈন্যের লাশ পড়ে থাকবে, তখন সেই সম্মান কি তাদের প্রাণ ফিরিয়ে দেবে? আমরা কি পারি না এই 50 বছরের প্রতিহিংসা মিটিয়ে আলোচনার পথে হাঁটতে? আলোচনা দুর্বলদের কাজ। দক্ষিণ রাজ্য আমাদের চিরশত্রু। তারা আমাদের 1 ইঞ্চি জমিও ছাড়বে না, আর আমরাও দেব না। সম্মান কেবল তলোয়ারের ধারেই রক্ষা পায়। রাজকুমারী, ক্ষমা করবেন, কিন্তু শত্রুরা যখন দরজায় কড়া নাড়ছে, তখন শান্তির বাণী কেবল পরাজয় ডেকে আনবে। পরাজয় তলোয়ারে নয়, মানুষের মনে থাকে সেনাপতি। বাবা, আমি আপনাকে অনুরোধ করছি, একবার ভেবে দেখুন। যথেষ্ট হয়েছে। মন্ত্রী, যুদ্ধের দামামা বাজানোর নির্দেশ দিন। আগামীকাল সূর্যোদয়ের সাথে সাথেই আমাদের সেনাবাহিনী সীমান্তের দিকে যাত্রা করবে। জয় আমাদের নিশ্চিত। রাজকুমারী, রাত অনেক হয়েছে, হিমেল হাওয়া বইছে। আপনি ভেতরে চলুন, শরীর খারাপ করবে তো। শরীর খারাপ করলে হয়তো ঘুম আসতরে চারু, কিন্তু মনের ভেতর যে আগুন জ্বলছে তা নিভবে কি করে? তুই কি শুনতে পাচ্ছিস? কি শুনতে পাবো রাজকুমারী? চারদিক তো নিঝুম, শুধু পাহারাদারদের হাঁকডাক শোনা যাচ্ছে। না রে চারু, আমি শুনতে পাচ্ছি আগামীর হাহাকার। যুদ্ধের দামামা বাজলে এই শান্ত নগরে শ্মশানে পরিণত হবে। কাল সকালে যখন বাবার সৈন্যরা যুদ্ধের ময়দানে রওনা হবে, তখন কত মা তাদের সন্তানকে শেষবারের মতো দেখবে, কত স্ত্রী বিধবা হবে। তুই কি তা কল্পনা করতে পারিস? আমরা তো সাধারণ মানুষ রাজকুমারী, রাজার আদেশই আমাদের ভাগ্য। মহারাজ তো বলছেন এটা আমাদের রাজ্যের সম্মানের লড়াই। সম্মান? মানুষের লাশের ওপর দাঁড়িয়ে যে জয় আসে, তাকে কি সম্মান বলে চারু? একটা ভুল বোঝাবুঝি বা পুরনো জেদের জন্য নিরপরাধ মানুষের রক্ত ঝরবে? এটা আমি মেনে নিতে পারছি না।
যুদ্ধের কোনো পক্ষই আসলে জেতে না, উভয় পক্ষই আপনজন হারায়। এক রাজ্যের হাসি অন্য রাজ্যের কান্নার ওপর ভিত্তি করে গড়ে ওঠে। কিন্তু আপনি একা কি করতে পারেন? মহারাজ তো আপনার কথা শুনলেন না। সেনাপতিও যুদ্ধের জন্য যুদ্ধের সাজে তৈরি। কথা যখন কাজে আসে না, তখন নতুন পথ খুঁজতে হয়। তলোয়ার যদি মানুষের বুক চিরে রক্ত বের করতে পারে, তবে সত্য কেন মানুষের মনে ক্ষমার উদ্রেক করতে পারবে না? এই যুদ্ধ আমাকে থামাতেই হবে চারু। শুধু সীমানা রক্ষা নয়, মানুষের প্রাণ রক্ষা করাই রাজধর্ম। আপনি কি কোনো ঝুঁকি নিতে যাচ্ছেন? আমি আপনার চোখে অন্যরকম এক সংকল্প দেখতে পাচ্ছি। আমাকে অরণ্যের সেই সাধু বাবার কাছে যেতে হবে। তিনি একবার বলেছিলেন, পৃথিবীর সব যুদ্ধের মূলে থাকে একটি অন্ধকার গোপন সত্য। আমাকে সেই সত্য খুঁজে বের করতে হবে। কাল সূর্যোদয়ের আগেই আমরা গোপনে প্রাসাদ ত্যাগ করব। প্রণাম বাবা, আমি এক মহা সংকটে পড়ে আপনার দ্বারে এসেছি। রাজ্য যুদ্ধের আগুনে পুড়তে চলেছে। আমি অসহায়। আমি জানতাম তুমি আসবে পূর্ণিমা। রাজপ্রাসাদের আরাম ত্যাগ করে এই অরণ্যে আসার সাহস একমাত্র তোমারই আছে। কিন্তু তোমার চোখে তো ভয় নয়, অস্থিরতা দেখছি। বাবা, কাল সকালে মহারাজ যুদ্ধের ময়দানে যাবেন। হাজার হাজার প্রাণ যাবে শুধু এক পুরনো জেদ আর প্রতিহিংসার কারণে। তলোয়ার দিয়ে কি শান্তি আনা সম্ভব? কোনো উপায় কি নেই এই ধ্বংসলীলা থামানোর? মনে রেখো মা, তলোয়ার দিয়ে শরীর জেতা যায়, কিন্তু মন জয় করতে সত্যের মশাল লাগে। রক্তপাত কেবল রক্তের তৃষ্ণাই বাড়ায়, মেটায় না। কিন্তু তোমার কাছে তো সত্যের সেই শক্তি আছে। এই শত্রুতার মূল কোনো বীরত্বে নয়, বরং এক চরম মিথ্যাচারে মিশে আছে। শোনো পূর্ণিমা, 50 বছর আগে তোমার দাদা আর দক্ষিণ রাজ্যের তৎকালীন রাজার মধ্যে গভীর বন্ধুত্ব ছিল। কিন্তু এক কুটিল ষড়যন্ত্রকারী তৃতীয় পক্ষ তাদের মধ্যে একটি জাল চিঠি পাঠিয়েছিল। সেই চিঠিতে লেখা ছিল, দক্ষিণ রাজ্যের রাজা তোমার দাদাকে হত্যা করতে আসছেন। অন্যদিকে দক্ষিণ রাজ্যের রাজাকেও জানানো হয়েছিল উল্টোটা। সেই এক মিথ্যা সন্দেহর ওপর ভিত্তি করেই আজ এই কয়েক দশকের রক্তক্ষয়ী যুদ্ধ। তার মানে আমাদের পূর্বপুরুষরা একে অপরের শত্রু ছিলেন না? আমরা এক মিথ্যার বোঝা বয়ে বেড়াচ্ছি। হ্যাঁ মা, সেই জাল চিঠির আসল কপিটি এখনও সংরক্ষিত আছে সীমান্তের ওই পুরনো শিব মন্দিরের গর্ভগৃহে। তুমি যদি সেই সত্য সবার সামনে আনতে পারো, তবেই এই প্রতিহিংসার আগুন নিভবে। যাও মা, সত্যের পথে চলো, জয় তোমারই হবে। আমি বুঝতে পেরেছি বাবা, রক্ত নয়, আমি সত্য দিয়ে মানুষের হৃদয় জয় করব। আপনার আশীর্বাদই আমার রক্ষা কবচ। বাবা, থামুন। আপনি যে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন, তার ভিত্তি দাঁড়িয়ে আছে এক বিশাল মিথ্যার ওপর। আবার সেই একই কথা পূর্ণিমা। আমি তোমাকে বলেছি না, যুদ্ধের সময় এসব অর্থহীন আলোচনা আমার পছন্দ নয়। যাও, তোমার মায়ের সাথে প্রাসাদের ভেতরে থাকো। না বাবা, এটা অর্থহীন নয়। আমি অরণ্যের সাধু বাবার কাছ থেকে জেনেছি, আমাদের পূর্বপুরুষদের মধ্যে কোনো শত্রুতা ছিল না। এক তৃতীয় পক্ষের ষড়যন্ত্রের জাল চিঠির মাধ্যমে তাদের মধ্যে বিবাদ সৃষ্টি করা হয়েছিল। আমরা এক কাল্পনিক অপমানের প্রতিশোধ নিতে হাজার হাজার প্রাণ বিসর্জন দিতে যাচ্ছি। সাধু সন্ন্যাসীদের গল্প দিয়ে রাজকার্য চলে না পূর্ণিমা। শত্রুর তলোয়ার যখন আমাদের সীমান্তে ঝলকাচ্ছে, তখন এসব পুরনো চিঠির গল্প শোনানো কাপুরুষতা ছাড়া কিছু নয়। আমাদের বংশের সম্মান কি এতই ঠুনকো যে একটা গল্পের উপর ভিত্তি করে আমি পিছিয়ে আসব? মহারাজ, পূর্ণিমা তো কোনোদিন মিথ্যে বলেনি। ও যদি কোনো প্রমাণের কথা বলে থাকে, তবে একবার ভেবে দেখলে কি খুব ক্ষতি হবে? এই যুদ্ধ তো কেবল ধ্বংসই ডেকে আনবে। কল্যাণী, তুমিও কি তবে দুর্বল হয়ে পড়লে? যুদ্ধের ময়দান থেকে পিছু হটা মানে পরাজয় স্বীকার করা। দক্ষিণ রাজ্যের রাজারা আমাদের দুর্বল ভাববে। আমি বেঁচে থাকতে সেটা হতে দেব না। বাবা,
জেদ আর সম্মানের তফাতটা বোঝার চেষ্টা করুন। আপনি যদি এই মিথ্যা যুদ্ধ লড়েন, তবে ইতিহাসের পাতায় আপনি বীর নন, একজন ভুল পথপ্রদর্শক হিসেবেই পরিচিত হবেন। যথেষ্ট হয়েছে। আমার সিদ্ধান্ত অটল। কাল ভোরে আমি নিজে সেনাদল নিয়ে রণক্ষেত্রে যাব। পূর্ণিমা, তুমি রাজকুমারী হিসাবে নিজের মর্যাদা বজায় রাখো। অনন্তপুরের বীর সেনারা, আজ আমাদের সম্মানের পরীক্ষা। কয়েক দশকের সেই অপমানের ইতিহাস মুছে দেওয়ার সময় এসেছে। এক কদমও পিছু হটা চলবে না। মনে রেখো, জয় ছাড়া আমাদের আর কোনো গন্তব্য নেই। জয় মহারাজ জয়বর্ধনের জয়, জয় অনন্তপুরের জয়। রণবীর, তোমাদের রাজা কি ভয়ে কাঁপছেন যে নিজে না এসে তোমাকে পাঠিয়েছেন? আজ এই প্রান্তরের মাটি তোমাদের রক্তে লাল হবে। আমাদের পূর্বপুরুষদের সাথে যে বিশ্বাসঘাতকতা তোমরা করেছিলে, তার শোধ আজ কড়ায় গণ্ডায় গোসুল করব। যুবরাজ বিক্রম, আস্ফালন যুদ্ধের ফল নির্ধারণ করে না। রণক্ষেত্রই বলবে কার বাহুতে কত জোর। আমরা আক্রমণ নয়, আত্মরক্ষার জন্যে তৈরি। সেনারা, যুদ্ধের দামামা বাজিয়ে দাও। আজ সূর্যাস্তের আগে যেন অনন্তপুরের গর্ব ধুলোয় মিশে যায়। রাজকুমারী পূর্ণিমা, আপনি এখানে কেন? সরে যান রাজকুমারী, যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু হয়ে যাবে। এটা আপনার নিরাপত্তার জায়গা নয়। এ কি দেখছি? অনন্তপুরের বীরেরা কি এখন রাজকুমারীদের ঢাল হিসাবে ব্যবহার করছে? রাজকুমারী, আপনি কি জানেন আপনি মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছেন? আপনার হাতে তো কোনো অস্ত্রও নেই। অস্ত্র দিয়ে শরীর রক্ষা করা যায় যুবরাজ, কিন্তু সত্য রক্ষা করতে অস্ত্রের প্রয়োজন হয় না। আমি এখানে মরতে আসিনি, আমি এসেছি এই অন্ধ প্রতিহিংসার অবসান ঘটাতে। রাজকুমারী, মহারাজ জানলে অনর্থ হবে। আপনি ফিরে যান। যুদ্ধের দামামা বেজে গেছে, এখন আর ফেরার পথ নেই। পথ আমরা তৈরি করি না বলেই আমরা অন্ধকারের দিকে ছুটি। যুবরাজ বিক্রম, আপনি কি একবারও ভেবে দেখেছেন কেন আমরা লড়ছি? আমাদের পূর্বপুরুষদের অপমানের প্রতিশোধ নিতে। তোমাদের রক্তই কেবল সেই কলঙ্ক মুছতে পারে। যদি আমি প্রমাণ করি যে সেই অপমান কোনোদিন ঘটেইনি, যদি আমি দেখাই যে এই যুদ্ধ কেবল একটি সুপরিকল্পিত মিথ্যার ওপর দাঁড়িয়ে আছে, যুবরাজ, আপনি কি একজন বিচারক হিসাবে 10টি মিনিট সময় দেবেন, নাকি একজন হত্যাকারী হিসাবে যুদ্ধ শুরু করবেন? তলোয়ার নামান যুবরাজ, কারণ আপনার এই তলোয়ার আজ যার বিরুদ্ধে উঁচিয়ে ধরেছেন তিনি কোনো শত্রু ছিলেন না। আপনি যাকে বিশ্বাসঘাতকতা বলছেন তা আসলে এক চরম নিষ্ঠুর ষড়যন্ত্র ছিল। মিথ্যা! আমাদের রাজকীয় নথিতে পরিষ্কার লেখা আছে কিভাবে তোমাদের রাজবংশ আমাদের সাথে প্রতারণা করেছিল। নথিতে যা লেখা আছে তা এক ষড়যন্ত্রকারীর হাতের লেখা, কোনো রাজার নয়। যুবরাজ, 50 বছর আগে আপনার দাদা আর আমার দাদা পরম বন্ধু ছিলেন। তারা চেয়েছিলেন দুই রাজ্যকে এক করে একটি মহান সাম্রাজ্য গড়তে, কিন্তু দক্ষিণ রাজ্যের তৎকালীন এক উচ্চাভিলাষী সেনাপতি নিজে রাজা হওয়ার স্বপ্নে বিভোর ছিলেন। রাজকুমারী, আপনি কি বলছেন? এমন কথা তো আমরা আগে কখনো শুনিনি। কারণ এটা গোপন রাখা হয়েছিল। সেই সেনাপতি দুই রাজাকে দুটি জাল চিঠি পাঠিয়েছিলেন। আপনার দাদাকে জানানো হয়েছিল যে আমার দাদা তাকে শিকারে ডেকে নিয়ে হত্যার পরিকল্পনা করছেন, আর আমার দাদাকে জানানো হয়েছিল ঠিক উল্টোটি। তারা একে অপরের মুখোমুখি হয়েছিলেন ঠিকই, কিন্তু যুদ্ধের জন্য নয়, একে অপরের ওপর অভিমানে। আর সেই সুযোগে গোপন ঘাতকেরা তাদের ওপর হামলা চালিয়েছিল। এতে কোনো প্রমাণ আছে আপনার কাছে, নাকি কেবল মন গড়া গল্প বলে সময় নষ্ট করছেন? প্রমাণ আছে যুবরাজ। সীমান্তের শিব মন্দিরের গর্ভগৃহে সেই আসল চিঠির প্রতিলিপি আর ষড়যন্ত্রকারীর স্বীকারোক্তি লুকানো আছে। আমি চাইলেই পারি যুদ্ধ করতে, কিন্তু আমি চাই না আরও কোনো পরিবার মিথ্যার দায়ে অনাথ হোক। আপনি কি নিজের চোখে সেই সত্য দেখতে চান, নাকি এক মিথ্যার বোঝা বয়ে অমর হতে চান? পূর্ণিমা, এসব কিসের নাটক? রণক্ষেত্রে এসে শত্রুর সাথে শাস্ত্র আলোচনা বন্ধ করো। বাবা, এটা নাটক নয়, এটা আমাদের ইতিহাসের আসল চেহারা।
এই দেখুন, 50 বছর আগের দুই রাজ্যের যৌথ শিলমোহর দেওয়া এই সন্ধিপত্র সীমান্তের শিব মন্দিরের গোপন প্রকোষ্ঠে লুকানো ছিল। এতে তো লেখা আছে বন্ধুত্ব চিরস্থায়ী হোক, আর নিচে একই আমাদের তৎকালীন সেনাপতি দুর্জয় সিংয়ের ষড়যন্ত্রের বিস্তারিত বিবরণ দেওয়া আছে এখানে। হ্যাঁ যুবরাজ, ওই সেনাপতি চেয়েছিলেন দুই রাজাকে একে অপরের হাতে নিধন করে নিজেই ক্ষমতা দখল করতে। যখন দুই রাজা নিজেদের ভুল বুঝতে পারেন, তখন তারা একসাথে এই সত্যটি লিখে গিয়েছিলেন। কিন্তু ষড়যন্ত্রকারীরা তাদের হত্যা করে এই সত্যটি ধাপাচাপা দেয় এবং রাজ্যে রাজ্যে রটিয়ে দেয় যে তারা একে অপরের বিশ্বাসঘাতকতার শিকার। তার মানে দীর্ঘ 50 বছর ধরে আমি আমার পরম বন্ধুর উত্তরাসুদীদের রক্ত ঝরানোর শপথ নিয়েছি। যে বন্ধুত্বের জন্য বাবা প্রাণ দিয়েছিলেন, আমি তাকেই ধ্বংস করতে যাচ্ছিলাম। আমরা সবাই এক ভয়ানক মিথ্যাল দাস হয়েছিলাম রাজকুমারী। প্রতিশোধের নেশায় আমরা সত্য দেখার চোখ হারিয়ে ফেলেছিলাম। এই রক্তক্ষয় ছিল সম্পূর্ণ অর্থহীন। রক্ত দিয়ে কোনোদিন শান্তি কেনা যায় না। আজ সত্যের আলোয় সেই অন্ধকারের অবসান হলো। মহারাজ, আমি ক্ষমা চাইছি। আমার পূর্বপুরুষদের রক্তের যে প্রতিশোধ নিতে আমি এসেছিলাম, তা ছিল এক মরীচিকার পেছনে ছোটা। সত্য জানার পর এই তলোয়ার ধরা আমার কাছে এখন পাপের সমান। অপরাধী তো আমিও বিক্রম। আমি অন্ধ হয়েছিলাম বংশের সম্মানের অহংকারে। রাজধর্ম ভুলে প্রতিহিংসার আগুনে প্রজাদের জীবন আহুতি দিতে চেয়েছিলাম। আজ যদি পূর্ণিমায় সত্যের মশাল না জ্বালাতো, তাহলে ইতিহাসের কাছে আমরা সবাই খুনি হিসাবে অপরাধী থেকে যেতাম। বাবা, ক্ষমা কোনো দুর্বলতা নয়, বরং সবচেয়ে বড় শক্তি। তলোয়ার দিয়ে রাজ্য জয় করা যায়, কিন্তু ক্ষমা দিয়ে এক দীর্ঘদিনের শত্রুতা মুছে হৃদয়ে স্থান করে নেওয়া যায়। আজ থেকে আমাদের মধ্যে আর কোনো সীমানা নেই, কেবল বন্ধুত্বের সেতু থাকবে। বীর সেনারা, আজ আর কোনো যুদ্ধ হবে না। আজ আমরা আমাদের হারানো ভাইদের ফিরে পেয়েছি। যুদ্ধের দমামা নয়, আজ আনন্দের শঙ্খধ্বনি বাজুক। আজ থেকে উত্তর আর দক্ষিণ রাজ্য আর আলাদা নয়, আমরা এক পরিবার। আজ আমার জীবনের শ্রেষ্ঠ দিন। অতীতে আমি অনেক যুদ্ধ জয় করেছি, অনেক ভূখণ্ড দখল করেছি, কিন্তু সেই জয়ের স্বাদ ছিল রক্তের গন্ধে ভরা। আজ আমার কন্যা যা অর্জন করেছে, তা কোনো রাজা কোনোদিন পারেনি। সে তলোয়ার ছাড়াই এক বিশাল শত্রুতাকে চিরতরে স্তব্ধ করে দিয়েছে। মা আমার, তুই আজ প্রমাণ করেছিস যে মমতা এবং সত্যের শক্তি তলোয়ারের চেয়েও ধারালো। তুই শুধু আমাদের রাজ্যকে নয়, হাজার হাজার মায়ের বুক খালি হওয়া থেকে বাঁচিয়েছিস। এই জয় আমার একা নয় বাবা, এই জয় সত্যের, এই জয় ক্ষমার। যুদ্ধজয়ী হতে হলে তলোয়ার চালানো শেখার চেয়েও মানুষের মন পড়া শেখা বেশি জরুরি। আজ থেকে আমাদের এই শান্তি যেন অক্ষয় থাকে।